সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহবিদ। বিচার, সংস্কার, নির্বাচন কোনটা আগে প্রয়োজন এ নিয়ে রাজনৈতিক পরিসরে মতভেদের তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে। বিএনপি বলছে কমিশন গঠন হয়েছে, ফলে নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। জামায়াত গণ অধিকার চায়, প্রত্যাশিত সংস্কারের পরেই হোক নির্বাচন। আর জাতীয় নাগরিক কমিটির বক্তব্য, আগে ফ্যাসিস্টদের বিচার, তারপর নির্বাচন। চাচ্ছেন স্থানীয় সরকারের প্রতিনিধিদের আবারও পদে বহাল করতে। সাম্প্রতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয়তে আমাদের প্রশ্ন, বিচারের আগে নির্বাচন তবে কি নয়? আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি, এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, বিশেষ সম্পাদক বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দিব এখনকার প্রধান শিরোনামগুলো। রোমাঞ্চের নেশায় কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, 3 কিশোর তরুণের। 3 ঘন্টার অভিযানে জিম্মি ঘটনার অবসান, 18 লাখ টাকা ও 4 খেলনা পিস্তল জব্দ। বাংলাদেশের সম্পদের দিকে অনেকের লোভনীয় দৃষ্টি আছে বললেন তারেক রহমান। সার্বভৌমত্বের জন্য সংগ্রামের ঘোষণা, আলোচনা করে ভোটের তারিখ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানে পাকিস্তানের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার, বিবেচনার আশ্বাস শাহবাজের। কায়রোয় বৈঠকে সম্পর্ক জোরদারের একমত 2 নেতা। পিলখানা হত্যার ঘটনায় এবার বিশেষ ট্রাইব্যুনালে অভিযোগ স্বজনদের। আসামি শেখ হাসিনা, মঈন ইউ সহ 58 জন, ন্যায় বিচারের আশা। এবং গণহত্যা ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট। তদন্ত সংস্থাকে স্বীকারোক্তি পলকের। 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। আমরা আলোচনায় আসতে চাই শুরুতে নাসিরউদ্দিন পাটোয়ারি, আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। আপনার কাছে আসতে চাই। আপনার গতকালকে একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে। প্রথমে জানতে চাই যে ফ্যাসিস্টদের বিচারের আগে আপনারা নির্বাচন চান না, তো এই বিচারের প্রক্রিয়াটা তো অনেক দীর্ঘ হয়। বিশেষ করে আমরা যদি তড়িঘড়ি করে 2012-13 সালের দিকে বা যুদ্ধাপরাধের বিচারের দিকটাই চিন্তা করি, সেক্ষেত্রে একটু তড়িঘড়ি করা হয়েছিল বলে সমালোচনা ছিল। তবে বিচার যে প্রক্রিয়াটা সেটা দীর্ঘ, এর পরেই কি আপনারা নির্বাচন চান, নাকি এর আগে যে অন্যান্য ভিন্ন দলগুলো যে মতামত দিচ্ছে সেটা আমলে নেবেন আপনারা? প্রথমত দেখুন, 1971 সালে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক এবং ন্যায় মর্যাদার জন্য, জবাব দিয়ে আমরা সেই বিচারগুলো পাইনি। এবং পরে আমরা দেখেছি যে সৈনিক এবং জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানেও সেই বিচারগুলো আমরা পাইনি। 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, জিহাদ হত্যার বিচার এখন আমরা পাইনি। ফলত বাংলাদেশে একটা বিচারহীনতার সংস্কৃতি রয়েছে এবং আমরা আশা করি 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না গিয়ে নির্বাচনের দিকে ডিরেকশনে চলে যাই, তাহলে আমরা মনে করি যে এই শহীদদের রক্ত এবং আহতদের যে শারীরিক অঙ্গহানিতে সেটার সাথে বেইমানি করা হবে। কেন বলি আমরা বেইমানি করা হবে? কারণ বাংলাদেশে যে জুডিশিয়াল কাউন্সিলগুলো রয়েছে এবং সুপ্রিম কোর্ট রয়েছে এবং বিচারালয় রয়েছে, আইন মন্ত্রণালয় রয়েছে এবং মানুষের বিবেকের যে আদালত রয়েছে, সেখানে যদি আমরা এই প্রশ্নগুলো তুলে না যাইতে পারি, তাহলে আমরা মনে করি আমার পাশে যে সহযোদ্ধা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তার প্রতি আমার একটি অবিচার থাকবে। সে অবিচারের প্রশ্নে এটা কোনো নিশ্চিত একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে 2 থেকে 3টা লাশ পড়ে গেছে বা কোনো কিছু, আপনাদের চিন্তা করতে হবে 2000 শহীদ হয়েছিল, লাখ লাখ মানুষের এখনও অঙ্গহানি, কারো চোখ চলে গেছে, হাত চলে গেছে। ফলত এই মানুষগুলোর যদি বিচার প্রক্রিয়ার আগে আমরা ইলেকশনে যাই, আমরা মনে করি এই মানুষগুলোর বিচার হবে না। এবং শুধু তাই নয়, গত 15 বছরে যে মানুষগুলোর অঙ্গহানি হয়েছে, গুম হয়েছিল, খুন হয়েছিল, সেই মানুষগুলোর আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এখনও বিচারের প্রশ্ন কেন তুলছে না। এই মানুষগুলো তো বিএনপির জন্য, জিয়ার জন্য হলো, খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য জীবন দিয়েছিল, ঘর ছাড়া হয়েছিল। ওই মানুষগুলোর আকুতিগুলো কোথায় থাকবে? বিএনপি তো দ্রুত নির্বাচন চাচ্ছে। বিএনপি তো দ্রুত নির্বাচন চাচ্ছে, কিন্তু আমরা মনে করি যে সেই মানুষগুলোর আগের বিচার যে প্রশ্নটা সেটা করা উচিত ছিল। কারণ একদিকে যেমন রক্তের উপর দিয়ে একটি সরকার এসেছিল, এই সরকারের সামনে সুযোগ আছে এই বিচার প্রক্রিয়াগুলো সুস্থভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এঙ্গেজ করে একটি স্বাভাবিক প্রক্রিয়াগুলো চালু করা। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আমরা এখনও সরকারের মন্থর গতিতে এই পর্যায়ে কোনো সক্রিয়তা অবলম্বন দেখতে পাচ্ছি না। ফলত আমরাও আগামীতে বিচারের দাবিতে মাঠে একটি ঐক্যবদ্ধ লড়াইয়ে নামব।
যে বিচার প্রক্রিয়া কিভাবে আগানো যায় এবং বিচার প্রক্রিয়ায় কিভাবে হলো বাংলাদেশকে নিশ্চয়তা বিধান করে এই বাংলাদেশকে নতুন ডিরেকশনে নেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আসুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাই। যেমনটি নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন যে গত 15 বছরে তো সব থেকে বেশি দল হিসেবে ক্ষতিগ্রস্ত হলে সেটা হয়েছে বিএনপি, এবং 50, 60, 70 লাখ প্রায় মামলা আছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আপনারা কি আসলে বিচারটাকে মানে সেকেন্ড অপশন, নির্বাচনটাকে প্রথম অপশন কেন ভাবছেন? আগে আপনাকে বলি, আপনার টেলিভিশন চ্যানেলটা এটা এখনও ফ্যাসিস্ট জামানার মধ্যে আছে মনে হয়। কারণটা হচ্ছে যে আপনি আমার পরিচয়টা এখন ওই আগের হাসিনার আমলের বিশেষ সম্পাদকই দিয়েছেন। আমি পার্টির ভাইস চেয়ারম্যান, তো আপনার একটা কারেকশন করা উচিত। ঠিক আছে। এখন যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যাবতীয় সংকটটা নির্বাচনকে কেন্দ্র করে। একটা সরকার নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিল, দিনের ভোট রাতে করে, কখনো বিনা ভোটে, নানাভাবে ফাজলামো করে মোটামুটি ক্ষমতাটাকে আঁকড়ে ছিল, ক্ষমতাটাকে ধরেছিল, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিল, দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে দিয়েছিল। বিকজ তারা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না, তারা জনগণের কাছে তাদেরকে জবাবদিহি করতে হয় না, তাদের কোনো দায় ছিল না, বরং তারা ক্ষমতায় থেকে দেশটাকে মানে লুটে পুটে দেশটাকে একেবারে সর্বনাশ করে দিয়েছে। শেখ মুজিবুর রহমানের আমলে আমরা বলতাম শুনতাম সেটা হচ্ছে যে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল দ্বিদেন আওয়ামী লীগ বাকশালীর শাসন ব্যবস্থায়, এবং শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশটাকে যে ঝুড়িটাকে পর্যন্ত তলাবিহীন ঝুড়ি তো তার বাবা রেখে গেছিল, উনি ঝুড়িটাকেও খেয়ে ফেলেছেন, এমনি একটা অবস্থা। আপনি যদি খেয়াল করে দেখেন আওয়ামী লীগের একেবারে বটতলার উকিল মার্কা লোকজন থেকে শুরু করে, যাদের কোনো ব্রিফ ছিল না, ব্রিফলেস লয়ার থেকে শুরু করে হঠাৎ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাদের এমপিদের সম্পদের দিকে যদি তাকান, মন্ত্রীদের সম্পদের দিকে যদি তাকান, শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকির ব্যাপারে আপনার বিদেশে রিপোর্ট উঠেছে যে শুধুমাত্র আপনার রাশিয়ার সাহায্যে যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা যেটা তৈরি করলো, সেই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় $4 বিলিয়ন, 10 বিলিয়নের প্রজেক্ট সাইন হয়েছিল, $4 বিলিয়ন তারা সেখান থেকে সাইফন করেছে। তো এই যে একটা জবাবদিহিহীন সংস্কৃতি বাংলাদেশে তারা চালু করেছিল, বিকজ অফ দ্যাট তাদের জনগণের কোনো প্রয়োজন হয়নি, তারা নির্বাচিত সরকার ছিল না, এবং যার কারণে নির্বিচারে তারা গুলি করেছে, এবং তাদের তো কখনই ভোট ফেস করতে হবে বলে এটা তারা মনে করেনি। যে মানুষকে খুন করলে, মানুষকে গুম করলে, মানুষকে নির্যাতন করলে, মিথ্যা মামলা দিলে, ইত্যাদি ইত্যাদি এত কিছু করলে যে ভোট পাওয়া যায় না, কারণ তাদের ভোটের প্রয়োজন ছিল না। তা আমরা মনে করি যে এটা বাংলাদেশের যাবতীয় যে সংকট, সেই সংকটটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক শুরু থেকেই। কারণ দেশটা শাসন করবে, রাজনৈতিক শাসনের মধ্যে দেশ থাকার কথা। পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল লিডার্সরাই দেশ পরিচালনা করে। এখানে এটা কোনো আপনার অ্যামেচার কোনো কাজ না। রাষ্ট্র পরিচালনার মধ্যে অবশ্যই স্কিল কারা, যারা ডে টু ডে অ্যাফেয়ার্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, রাষ্ট্র পরিচালনার মধ্যে যারা অভিজ্ঞ থাকেন, যারা আইন প্রণয়নের যারা অভিজ্ঞ থাকেন। আপনি কত বছর আপনি আপনার করবেন, কি বলে, আপনার অর্ডিন্যান্স দিয়ে চলবেন, তারপরে অর্ডিন্যান্স যিনি জারি করবেন তিনি তো রাষ্ট্রপতি, শেখ হাসিনার আমলের নিয়োজিত রাষ্ট্রপতি। সেখানেও তাকেও মানা না মানার প্রশ্ন তো মানে সরকারের অংশীজনদের মধ্যে কারো নিশ্চয়ই আছে। তো সেক্ষেত্রে এই ধরনের একটা অনিশ্চয়তা, একটা কোয়াসি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অথবা সংবিধান, আমি গতকালকে একটা টকশোতে ছিলাম, সেখানে এক দলের নেতা বলছিলেন যে আমরা তো সংবিধান থেকে বেরিয়ে গেছি, মোটামুটি শেখ হাসিনার সাথে সংবিধানও চলে গিয়েছে। আবার আমরা যখন দেখি যে সংবিধান অনুযায়ী যখন আবার ওই হাসিনা রেখে যাওয়া রাষ্ট্রপতির কাছে যখন প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেন, উপদেষ্টা মণ্ডলী শপথ গ্রহণ করেন, ইত্যাদি ইত্যাদি। আবার কখনো দেখি যে যার হাতে শপথ গ্রহণ করলাম তা আবার তার সাথে সৌজন্য সাক্ষাৎও বর্জন করলাম। ঠিক আছে, আমি এই যে একটা একটা অদ্ভুত একটা বিষয়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে যখন এক দফা ঘোষণা হয়েছিল, এক দফা যখন ঘোষণা হয় তখন তো আসলে রাষ্ট্র সংস্থার একটা বড় দাবি ছাত্র জনতার পক্ষ থেকে ছিল। বিএনপি তো সে এক দফাকে সমর্থন জানিয়েছে, তাহলে বিএনপি সমর্থন জানিয়ে বিএনপি এক দফার আন্দোলনে বিএনপি ঘোষণা করেছে এটা এই ঘোষণাটা এক দফার আন্দোলনটা অফকোর্স ছাত্রদের পক্ষ থেকে এসেছে, কিন্তু ছাত্রদের আগে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এক দফার আন্দোলন ছিল, সেটা তো সফল হয়নি। সফল হয়েছে অগস্টের 3 তারিখে। আপনি যখন একটা টেবিলটা মেক করেছেন না, আমি আপনার এখানে দ্বিতীয়বারের মতো আসলাম, আমি যখন আগে আসতাম তখন এইখানে টেবিলটা ছিল, টেবিলটা ওখানে ছিল। একটা জিনিস মেক করতে তো টাইম লাগবে, হঠাৎ করে তো একটা বাচ্চা প্রসব হয় না, ইট টেক্স টাইম, সময় লাগে। আমরা যখন 80s যখন আমরা আন্দোলন করেছি,
তখন দেখা যায় বারবার আন্দোলন উঠেছে, বারবার আন্দোলনটা ক্লাইম্যাক্স থাকে, আন্দোলনটা লয় তাল মাত্রা গতি থাকে। 9টা বছর এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন, আমি তো তখন বিএনপি ছাত্র সংগঠনের প্রধান ছিলাম, তো ডাকসু তখন ছিল, তো হয়তো দেখা গেল তখন আন্দোলন হয়নি। 96 ঘন্টা হরতাল করেছি আমরা, সচিবালয় ঘেরার মতো প্রোগ্রাম আমরা করেছি। বাট যেদিন এরশাদের পতন ঘটলো, কিভাবে পতনটা ঘটলো, দেখা গেল যে তেমন কিছুই হয়নি। জাস্ট সেনাবাহিনীর প্রধান তিনি বললেন যে আপনার হুকুমটা আমরা এখন পালন করতে পারছি না। ঠিক একইভাবে যদি আপনি 5 তারিখের ঘটনা যদি দেখেন, ইট ওয়াজ দ্য পিপল, মাস পিপল। 5 তারিখে যখন গণভবন দখল হয়ে গেল, যেটা আমি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র অকুপাই আপনার ওয়াল স্ট্রিটের যে মুভমেন্টটা ছিল, বাংলাদেশের জনগণ, ইট ইজ পিপল অফ বাংলাদেশ, জনগণ। আপনার ছবিটা দেখেন, গণভবন কারা দখল করলো? গণভবন যখন অকুপাই হয়ে গেল বা হর পথে যখন চতুর্দিক থেকে মানুষ ছুটে আসছে, সেটা নিয়ে কোনো দাঁড়ান, দ্বিমতই নেই। আমি চতুর্দিকে বলছিলাম দাঁড়ান, যে রাষ্ট্র শোনেন, সংস্কারের যে দাবি ছিল শোনেন, সেখানে তো বিএনপি একমত হয়েছিল, এখন কেন দ্রুত নির্বাচনের কথা একমত বলছে? হয়েছিল না, ইট ওয়াজ এ বিএনপি প্রোগ্রাম, একমত। সেটার সাথে অন্যরা এসেছেন, এটা তো সত্য কথা। আমাদের ছাত্র যদি আরো আগে নামতো তাহলে আরো আগে হতে পারতো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে জানতে চাই, এটা বিএনপির প্রোগ্রাম ছিল, আপনারা পরে অফকোর্স এটা নেমেছেন। বিএনপি, এটা আপনি দেখেন, আপনার গুগলে যান, আপনি মন্তব্য কি নিউজ পেপার বিষয়ে? দেখেন, আপনি জানেন না, আপনি সাংবাদিকতা, আপনি জানেন না যে বিএনপি এক দফা আমরা তো কর্মসূচি ঘোষণা শুরু করে থেকে- নির্বাচন, জনাব, নির্বাচন বিএনপি যে বর্জন করলো, অন্যান্য রাজনৈতিক দলগুলো আমি তো বর্জন উত্তর করলো। দেব না, উত্তর না, উনি আপনি দিবেন। জানেন না যে এটা বিএনপি বর্জন জি, জি। করলো কোন আমি গ্রাউন্ডে? জানি, ঠিক আছে, আমি একটু নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে শুনতে চাই। না, আমরা শুরু থেকে বলে আসছিলাম যে 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা দুটি দল চুরি করেছিল। আমরা জানতাম এই বিষয়গুলো আসবে, ফলত আমরা সেই ইঙ্গিতগুলো প্রথমেই দিয়ে রেখেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই যে 24-এর যে গণ অভ্যুত্থানের শক্তি, সেটাকে চুরি করার চেষ্টা করা হবে। এটা অলরেডি শুরু হয়েছে, কথাটা স্পষ্ট। দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই, যে আমরা কেন বলি যে বিচার আগে, ইলেকশনের আগে আপনি যদি হাসিনাকে অথবা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া নিয়ে না আসেন, তাহলে আপনি একটি দল হিসাবে তো তাকে হলো ইলেকশনে আপনি তাকে দিতে হবে। তো তখন বিএনপি এই জিনিসটা চাচ্ছে যে বিচারের প্রশ্নটা এই জন্যই তুলছে না যে ইলেকশনে তাদেরকে পুনর্বাসন করতে চায়, অংশগ্রহণ করাতে চায়। আমরা এই প্রশ্নটা এই জন্যই তুলছি যে হাসিনা বা ফেসিস্ট খুনি অথবা যারা রয়েছেন এদের দোসর, তারা যাতে ইলেকশন প্রক্রিয়া অংশগ্রহণ না করতে পারে। কেন করবে না তারা? বিকজ তারা 2000 মানুষের খুনের সাথে জড়িত। যারা খুনি তারা পিপল রিপ্রেজেন্টেশন করতে পারে না। তারা যদি পিপল রিপ্রেজেন্টেটিভ হয় তাহলে আবার তারা খুন করবে। এবং মাঝখানে আমি একটা কোয়েশ্চেন তুলেছিলাম, গত 15 বছরে যারা গুম খুন হয়েছিল তাদের বিচার কেন বিএনপি চাচ্ছে না, আমি এটা সদুত্তর পাইনি। এখন আপনার যে কোশ্চেনটা, সেটাতে আমি আসি যে ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থান ইতিহাসের বিচারে লেখা থাকবে। কারা ঘোষণা করেছিল? নাহিদ ইসলাম ঘোষণা করেছিল, শহীদ মিনারে ঘোষণা করেছিল, এবং 5 তারিখে যে জনতার জয়, কিভাবে সরকার গঠন হয়েছিল, ইতিহাসের কাঠগড়ায়। সো এটা যদি অস্বীকার করা হয়, দিন দিন এটা অস্বীকার করা, নিজেকেই অস্বীকার করা হবে। এবং আমরা শুরু থেকেই বলে আসছি, বিএনপির অনেক নেতাকর্মী যারা অংশগ্রহণ করেছিল, তারা দলীয় কমান্ডের বাইরে গিয়ে অংশগ্রহণ করেছিল। তারা সেখানেই দলকে রিজেক্ট করেছিল, বাংলাদেশে নতুনত্ব চেয়েছিল, এবং সেই নতুনত্ব সাড়া দিয়ে আমরা দেখেছি 5 তারিখে তাদের জনজোয়ার মাঠে দেখেছিলাম। 5 তারিখে যে জনজোয়ারটা মাঠে আমরা দেখেছিলাম, সেটা কোনো বিএনপির কোনো বিজয় র্যালি ছিল না, কোনো সমাবেশ ছিল না। এই সমাবেশ ছিল বাংলাদেশের জনগণের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সেই বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ছবি দেখিয়ে কেউ যদি এটি কোনো বিএনপি বা দলীয় দাবি করে, সেটা নিছক এই জাতির সাথে হলে প্রতারণা হবে। বাংলাদেশের মানুষ যথেষ্ট বুদ্ধিমান এবং চালাক। তারা অতীতেও কখনো এই প্রতারণা মেনে নেয়নি, 90-এর পরে নেয়নি, 71-এর পরে তারা নেয়নি। যিনি একজন বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছিলেন, তাকে বাংলাদেশের মানুষ তার বাকশালতার কারণে তাকে রিজেক্ট করেছে। সো ইতিহাস থেকে শিক্ষাগুলো হলো যে সব রাজনৈতিক দলগুলো নিতে হবে। এবং আমরা যেটা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এই জন্যই আমরা বলেছিলাম, যদি আমরা এককভাবে বলতাম শুধু শেখ হাসিনা, বিএনপির যে দাবিটা ছিল সেখানে ছিল শেখ হাসিনা, আমরা বলেছি সিস্টেম। কারণ ওনারা যদি আমরা সিস্টেম বলি, তাহলে দেখা গেছে বিএনপিও এখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই সিস্টেমগুলো তো ওনাদের মধ্যে চর্চিত আছে। ফলত ওনারা ওই জায়গাতে হলো ওনাদের কাজগুলো ধরা পড়বে, বিদায় হলো ওনারা হাসিনা পালাতে হবে, হাসিনার পদত্যাগ, এই বিষয়টাতে ছিল।
আমরা সচিত্তে স্বজ্ঞানে তখন এই জন্যই বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এই ব্যবস্থার মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম নতুন প্রজন্মের যে একটি আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে চায়, যেটা আমরা ৭১-এর যুদ্ধের পরে পাইনি, ৯০-এর পরে পাইনি, ২৪-এর পরে আমরা সে সুযোগটা পেয়েছি। এই সুযোগ যে দল যত কথাই বলুক না কেন, জনতার আদালতে প্রত্যেকটি দল, প্রত্যেকটি পক্ষ, প্রত্যেকটি ব্যক্তির বিচার হবে। কারা গণ-অভ্যুত্থান করেছিল, জনগণ করেছিল, ছাত্ররা করেছিল। কিন্তু এই জিনিসটা অস্বীকার যদি করা হয়, কোনো একক দলীয় কোনো কিছু বানানো হয়, আমরা মনে করি এটা জাতি তাদের আদালতে বিচার এই করবে। বিষয়টি স্পষ্ট। আমি একটা বিষয়, আপনি বারবারই তুলছেন যে ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ আপনারা ঘোষণা করেছিলেন, কিন্তু গতকালকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের আমলে যেসব নির্বাচিত কাউন্সিলর তাদেরকে নিয়ে আপনারা একটি সমাবেশ করেছেন এবং সেখানে বলছেন যে তাদেরকে পুনর্বহাল করার আপনারা জন্য স্থানীয় সরকার যিনি উপদেষ্টা আছেন আপনাদেরই একজন প্রতিনিধি, তার কাছে আপনারা বলবেন। তাহলে সেটা আসলে কিভাবে আওয়ামী লীগ, সেটাও তো এক ধরনের আওয়ামী লীগের ফ্যাসিবাদ পুনর্বাসিত করা। ধন্যবাদ এই কোশ্চেনটি করার জন্য। গতকাল এটা নিয়ে বেশ বাংলাদেশ মিডিয়া পাড়া বেশ সরগরম ছিল। আমি এটা স্পষ্টত করতে চাই। প্রথমত হলো, এখানে বাংলাদেশে ৫,৩০০ কাউন্সিলর রয়েছেন এবং এই ৫,৩০০ কাউন্সিলরের মধ্যে হলো ১৩০০+ কাউন্সিলর রয়েছেন যারা ডিরেক্টলি আওয়ামী লীগের কেউ না। এরা হলো বিভিন্ন জায়গায় হলো বিএনপি অথবা জামাত অথবা স্বতন্ত্র। তো আমরা মোটা দাগে তাদেরকে ধরেছি হলো স্বতন্ত্র, যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাথে ছিল। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথেও কখনো ছিল না এবং ডিরেক্টলি ওইখানে অনেককে আমি পেয়েছি যারা হলো গুলি খেয়েছে। এবং এরা অনেকে বলেছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বলা থেকে যে বিএনপি এই বিষয়গুলো বর্জন করেছিল। কিন্তু গতকাল আপনি আজকে একটি চিঠি বা ভাইরাল হয়েছে, সেখানে আপনি দেখেছেন যে মির্জা ফখরুলের বিভিন্ন মেয়রদেরকে হলো নেওয়ার জন্য তদবির করছেন। এবং আমরা এর আগেও ইতিমধ্যে দেখেছি যে চিটাগংয়ে হলো ডাক্তার শাহাদাতকে হলো পুনর্বহাল করা হয়েছে মেয়র আদালতের মাধ্যমে, আদালতের কাঁধে বন্দুক রেখে। তো গভর্নমেন্টের যে স্টেট পলিসি কিন্তু আপনার একটা নিতে হবে। গভর্নমেন্টের স্টেট পলিসি যখন হাঁটতে ছিল যে প্রশাসক নিয়োগ দেওয়া হবে, আগের মেয়রদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেই জায়গাতে কিন্তু গভর্নমেন্ট যাচ্ছে। তো ফলত যে মানুষগুলো আমাদের গণ অভ্যুত্থানের সাথে ছিল তারা আমাদের কাছে এসেছিল, বলতেছে আমরা বঞ্চিত হয়েছি বিভিন্ন জায়গাতে। আমরা বলেছিলাম যে পুনর্বহাল নয়, আমরা তাদেরকে সব শব্দগুলো কারেকশন দিয়েছি। বর্তমানে যেহেতু তারা ইলেক্টেড না, তারা আমাদের মতনই পিপল। সো তাদের যে ইলেক্টেড হয়ে তারা যে চেয়ারের অফিসে বসার কথা ছিল গত ১৫ বছরে, সে সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। এবং বর্তমানে এই ব্যবস্থার মাধ্যমে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সেই জায়গাটা বাতিল করা হয়েছে, যেহেতু হলো অধিকাংশ হলো আওয়ামী লীগ। এখন এই জায়গাতে অধিকাংশ কারা আওয়ামী লীগ, মানে যাদেরকে অনেক পৌর কাউন্সিলর যারা আওয়ামী লীগের আছে, আমরা তো বরাবরই বলে আসছি তাদের কোনো পুনর্বাসন করা যাবে না। এটা শুরু থেকে আমরা মতামত দিয়ে আসতেছি এবং আমরা বলে আসতেছি। গত জাতীয় নির্বাচন যে ৩টি ইলেকশনে যারা অংশগ্রহণ করেছিল, যারা জয়ী হয়েছিল, রুমিন ফারহানা আছেন, সেখানে হলো বিএনপির ৭ জন নির্বাচিত হয়েছিল। তাহলে তারা কোন মুখে সংসদে গিয়েছিল, তারা কোন মুখে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল? এরপর যে প্রশ্ন আসে যে আপনি বলছেন যে যাদেরকে নিয়ে কালকে সমাবেশ করেছেন তারা মোটা দাগে স্বতন্ত্র। ২০২৪ নির্বাচনে তো ৬২ জন স্বতন্ত্র এমপি ছিল, তাদেরকে কি পুনর্বাসন করবেন আপনারা? না, আমরা তো ওই জায়গাটাই বলতেছি। ২০২৪ যে নির্বাচনে যারা স্বতন্ত্র হয়েছিল, সে স্বতন্ত্র কারা? ব্যারিস্টার সুমন হ্যাঁ স্বতন্ত্র? সেটাই তো, মানে প্রশ্ন তো একই আমি প্রশ্ন। প্রশ্নটা সো এই জায়গাতেই আমরা কোশ্চেন করছি যে মেয়রগুলো মির্জা ফখরুলের তালিকা দিয়েছিলেন, তারা কি স্বতন্ত্র? না, মানে আপনি ধরেন পৌরসভা বা সিটি কর্পোরেশনের যে 12টি সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, সেই 12টি সিটি কর্পোরেশনের মেয়র আতিকও ছিল, তাপসও ছিল, মেয়র আতিকও ছিল, তাদের না, আমরা তো সেটা প্রথমেই বলে দিচ্ছি। ৫,৩০০ জনের মধ্যে যারা আওয়ামী লীগ ছিল তারা কিন্তু পালিয়ে গেছে এবং যেটা মিডিয়ায় আমাদেরকে এখানে মিসলিডিং করা হয়েছে, সেটা বলা হয়েছে আমরা তাদের পুনর্বাসন বা পুনর্বহাল চেয়েছি। আমরা সেটা চাইনি। আমি বলেছি যে যারা হলো বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের সাথে ছিল এবং সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল না, ডিরেক্টলি সাধারণ মানুষ হিসাবে ছিল, সে হয়তো বা স্বতন্ত্র ছিল। আজকে আমার কাছে একজন মহিলা এসেছেন যিনি কাউন্সিলর ছিলেন, উনি স্বতন্ত্রভাবে জয়ী হয়েছে, জীবনে কোনো দল করেন নাই। এখন ওনাকে ঠিক আছে, উনি মেনে নিয়েছে, কিন্তু উনি এখন প্রশাসক হতে চাচ্ছেন। তাহলে আপনারও সিটিজেন হিসাবে যে রাইটটা রয়েছে, আমারও সিটিজেন হিসাবে সে রাইটটা রয়েছে। এবং আমরা বলে থাকি যে বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট ভেঙে পড়েছে। লোকাল গভর্নমেন্টের যে কার্ডগুলো সোশ্যাল সেফটি নিডস রয়েছে, সেই মানুষগুলো সেবা পাচ্ছে না। এই যে শীতের প্রহরে রংপুরে যে গভর্নমেন্টের যে ফেসিলিটেশনগুলো তারা পাচ্ছে না, তাহলে আপনি ওইখানে হলো আমলাতন্ত্র দিয়ে কি দেশ চালাবেন? এবং এই আমলাতন্ত্রকে বিএনপি এই জন্যই পুনর্বাসন করতে চাচ্ছে। যে আমি এটা শেষ করি, এই জন্যই বিএনপি হলো পুনর্বাসন করতে চাচ্ছে, কারণ পুরা আমলাতন্ত্রের উপরে মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই হলো তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা সেখানে বলেছি এই দ্বিচারিতা কেন? আপনি চিটাগংয়ের ক্ষেত্রে যখন মেয়র হচ্ছে তাকে পুনর্বাসন আপনি করতেছেন,
এখানে এসে এই মানুষগুলা যারা আওয়ামী লীগ না, তারা স্পষ্টত উপরে উল্লেখ করেছে তারা ফেসিবাদ বিরোধী শক্তি, গণ অভ্যুত্থানের শক্তি। এখানে আপনি সিঙ্গেল আউট একজনকে আওয়ামী লীগ দেখাইতে পারবেন একটা না। ফেসবুকে একটা ছবি খুব মানে প্রচার পেয়েছে যে একজন নাটোরের একজন পৌরসভা সম্মত কাউন্সিলর, হ্যাঁ, আমি তিনি এটাও বলছি। আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন। এখানে দুইটা প্রোগ্রাম হয়েছিল। প্রথম প্রোগ্রামটা নুরুল হক নূর এবং মিস্টার ফুয়াদ করেছিলেন। ওই প্রোগ্রামের ছবিটা ভাইরাল হয়েছিল। আর যেটা সেকেন্ড প্রোগ্রাম, এখানে সিঙ্গেল আপনি একজনকে লোক দেখাইতে পারবেন না হলো বিএনপির। আপনি যে ছবিটা দেখেছিলেন সেটা এর আগেও আরেকটা প্রোগ্রাম হয়েছিল। আপনি ক্রস চেক করার জন্য মিস্টার ফুয়াদের সাথে কথা বলতে পারেন। দ্বিতীয় প্রশ্ন আমার এ পর্যায়ে আপনার প্রশ্ন এটা দিয়ে শেষ করব, সেটা হলো যে আপনি বলছেন যে পুরো ফ্যাসিবাদী যে ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে তো নির্বাচনও ছিল। আপনারা যাদেরকে নিয়ে সমাবেশটা করছেন তারা তো সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, কিন্তু এই ব্যবস্থার বিলোপ আপনারা কিভাবে করবেন যদি সেই মানুষগুলোকে আপনারা আবার বহাল করেন? সেই জায়গাতেই আমরা বলেছি যে তাদেরকে কিন্তু অলরেডি গভর্নমেন্ট বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের চেয়ার থেকে সরিয়ে দিয়েছে। এখন ওই মানুষটা কিন্তু ব্যক্তি পর্যায়ে সে চলে এসেছে। এখন আমরাও এখানে একটা প্রস্তাবনা দিয়েছি যে আমলাতন্ত্রের থেকে জনপ্রতিনিধি ভালো, এবং যখন আমলাতন্ত্রই কিন্তু প্রশাসনিক কাজগুলো যাচ্ছে এই মানুষগুলোর কাছে যাচ্ছে, কিন্তু এটা আমাদের একটা প্রস্তাবনা ছিল। সেকেন্ড প্রস্তাবনা ছিল যে এই গভর্নমেন্ট যদি সিভিল সোসাইটি আকারে গভর্নমেন্ট গঠন হয়েছিল তাহলে ওই জায়গাগুলো সিভিল সোসাইটির লোকজন আসুক, কিন্তু জনগণ সিভিল সোসাইটি লোকাল গভর্নমেন্ট চালানোটা সো টাফ, এই রিয়ালিটিটা আমাদের মেনে নিতে হবে। লোকাল গভর্নমেন্ট সেবাটা যদি আমরা ডিরেক্টলি পিপলের সাথে যারা কানেক্টেড, লোকাল গভর্নমেন্ট হলো প্রত্যেকের ঘর চিনতে হয়, প্রত্যেকের পুকুরে কয়টা মানে পুকুর পাড়ে কী আছে সেই জিনিসটাও হলো তাদের নলেজে থাকে। এবং আপনি এখানে একটা বিষয় দেখবেন যে আমাদের যারা দলীয় প্রতীকে হয়েছে তাদের কিন্তু এখনও পুনর্বহাল আছে। আমরা সেটাও হলো বলতেছি দ্রুত হলো যারা চেয়ারম্যান বিভিন্ন জায়গায় রয়েছে সেটা কেন এখনও পুনর্বহাল আছে এই বিষয়ে সরকারের ডিসিশন নেওয়া উচিত। কিন্তু হলো যেই উপজেলা চেয়ারম্যান বা কাউন্সিলর, আজকে আমার সাথে একজনের কথা হচ্ছিল, সে বাসার সামনে 2 দিন ধরে ময়লা পড়ে আছে, সে ময়লাটা হলো রিমুভ করতে পারতেছে না, তাহলে এটা কার মাধ্যমে করবে? এখন আপনার সামনে আমি শেষ করে আমার সামনে 2টা ওয়ে রয়েছে, একটা হলো আমলাতন্ত্র দিয়ে এই ফিল আপটা করা, অথবা হলো জনপ্রতিনিধি দিয়ে করা। জনপ্রতিনিধির মধ্যে আপনি হতে পারেন, অন্য কেউ হয়তো গণ অভ্যুত্থানে যারা শক্তি ছিল আওয়ামী লীগের বাইরে তারা যে কেউ হইতে পারে। এখন উনি যখন আসতেছে এটা মিসলিডিং করা হয়েছে এই জায়গাতে, সেই জায়গা থেকে সে নির্বাচিত এই হিসাবে না, একজন পিপলের সাথে কানেক্টেড, এটা ওইখানে ওই ব্যক্তিও থাকতে পারে, অন্য ব্যক্তিও থাকতে পারে, অথবা এটা কোয়াইসি অন্যান্য প্রতিনিধিদের সবাইকে নিয়ে একটা সংকটের সমাধান হতে পারে। তবে আমরা চাই সরকারের কাছে আহ্বান আমরা রাখছি যে এই বিষয়ে দ্রুত সমাধান প্রয়োজন। লোকাল গভর্নমেন্ট যদি ভেঙে পড়ে, বাংলাদেশের এই লোকাল ব্যবস্থা যদি বাংলাদেশের স্টেট জায়গায় অনেক দুর্বল হয়ে যাবে। তো রাজনৈতিক দলগুলো একটা রেজুলেশনে আমরা কাছে আসতে চাই, ভাইস চেয়ারম্যান বিএনপি, তার কাছে প্রশ্ন যে নাগরিক কমিটির যে ব্যাখ্যা জনপ্রতিনিধি দিয়ে দেশ চালাতে চায়, প্রশাসক দিয়ে নয়, এবং কালকে যে সমাবেশ সেটা আপনার মানে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে আপনার সন্তুষ্ট কিনা? আপনারা এর আগেও উপজেলা পরিষদের যে নির্বাচনে যারা চেয়ারম্যান হয়েছিলেন তাদেরও আপনারা মানে বাদ দিতে বলেছিলেন সেপ্টেম্বরে যখন এই ঘোষণাটি আসে কাউন্সিলরদের বাদ দেওয়ার। সব মিলে আপনাদের কাছে কি মনে হয়? এবং বিএনপি আমলাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খেতে চায়, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন। নাগরিক হিসেবে উনি নাগরিক কমিটি একটা করেছেন, এটা কি নিবন্ধন হয়েছে নাকি এটার? না, আমরা এখনো বলে থাকি জাতীয় নাগরিক কমিটি একটি পলিটিক্যাল উদ্যোগ, ইটস নট এ পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, ওনাদের উদ্যোগ থেকে ওনারা অনেক উদ্যোগের মতো কথাবার্তা বলতেই পারেন, অনেক ইনোভেটিভ কথাবার্তা বলতেই পারেন, সেটা তো ওনার লিবার্টি, এবং মানে এটা তো আপনি মানে অন্য কিছু ভাবে নিতে পারেন না। তো যেহেতু উনি পার্টি না, অতএব ওনার তো সেখানে সেই স্টেক তো সে অর্থে নাই। আচ্ছা, তো তবে ওনাদের উদ্যোগের মধ্যে কিছু উদ্যোগ যেটা আপনি বর্ণনা করলেন, এই বর্ণনাটার রীতিমতো আওয়ামী লীগকে পুনর্বাসন করাচ্ছে, নাথিং, আর কিছুই না, নাথিং বাট এ রিহ্যাবিলিটেশন প্রসেস। ওই পতিত স্বৈরাচারের তৃণমূল পর্যায়ের লোকগুলোকে পুনর্বাসন করা। তা রাজনৈতিক দল গঠন করতে হলে ইউনিট পিপল, অনেক লোকজন লাগে। এখন আওয়ামী লীগের লোকজনকে নিয়ে যদি ওনারা মানে স্থানীয় সরকারের কথা মানে যেই ফর্মেটে হোক না কেন করার কথা ভাবছেন, ভেরি গুড, কিন্তু কত লোক এটা কি আমি আমার কথা আমি ইয়ে করি নাই। উনি একদিক দিয়ে ওনারা বলতেছেন, মানে আমি কিন্তু ওনাকে আমি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে গণ্য করছি না, যেহেতু ওনাদের পার্টি হয়নি এখন। ওনাদের যে উদ্যোগ, সেই উদ্যোগের তরফ থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে ওনাদের একটা মতামত থাকতেই পারে, ভিন্নতা থাকতে পারে। তো যেহেতু ওনাদের কিছু লোকজন সরকারও আছে, তো এই যে ভেঙে পড়ে স্থানীয় সরকারের ব্যবস্থা, এটা আগে মাথায় ছিল না? যখন এই বিজ্ঞপ্তিটা জারি করলো, প্রজ্ঞাপন জারি করলো, মাথায় ছিল না তখন?
এত জাদ্দেল জাদ্দেল লোকজন উপদেষ্টা পরিষদ তখন মাথায় ছিল না যে এত লোকাল গভর্নমেন্টটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কি করব? এখন আওয়ামী লীগের পতিত মালগুলোকে পুনর্বাসন করতে হবে কেন? এবং এই যে নির্বাচনের মধ্যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে নাকি? বাংলাদেশে নির্বাচন হলে কি বিএনপি 7টা সিট পায় নাকি? 24 সিট তো আমরা শেখ হাসিনাকে অল আউট প্রত্যাখ্যান করলাম। আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করার কারণে আমরা এবং অন্যান্য সমমনা দলগুলো লাইক আপনার গণতন্ত্র মঞ্চ, জোনায়েদ সাকির পার্টিতে সব আমরা বর্জন করলাম। আমরা সেই নির্বাচনে যাইনি। আমরা বলছি ইউ মাস্ট গো, তোমাকে যেতে হবে, ক্ষমতা থেকে ছাড়তে হবে এক দফা। উই স্টার্টেড দ্যাট ক্যাম্পেইন। এখন শেখ হাসিনা আমলে আপনি তো দেখছেন আমির একটা নির্বাচন হয়েছে। স্থানীয় সরকারে আওয়ামী লীগের প্রচ্ছন্ন সহযোগিতা ছাড়া, আওয়ামী লীগ প্রশাসনের যে দলবাজ প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনো ব্যাটার কি আপনার ক্ষমতা ছিল? 18 নির্বাচন তো বিদেশের অনেক চাপ দিচ্ছিল যে তোমরা তো খালি নির্বাচন বর্জন করছো, তো তোমরা যে দেখো না যে নির্বাচনটা ফ্রি ফেয়ার হয় কিনা। আমরা 18 সালে সবার পীড়াপিড়িতে চাপে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করে আমরা বাংলাদেশের জনগণকে এবং বিশ্ববাসীকে আমরা দেখাইলাম যে এই সরকার, এই হাসিনা যে অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচন ফেয়ার হতে পারে না। ও ফেয়ার নির্বাচন দেওয়ার জন্য সে এই ক্ষমতা আঁকড়ে নেই। তো ফাইন, তো এখন যেই লোকাল গভর্নমেন্ট ওই ফ্যাসিস্টের বাই প্রোডাক্ট, তার মধ্যে 1300-1400 জনকে ওনারা মানে ফিল্টার করেছেন। এর একটাও কি আওয়ামী লীগের বাইরের ইয়ে নাকি? মোটেই না। এবং এটা আমার দলের তরফ থেকে আমরা স্ট্রংলি প্রোটেস্ট করব। উইল নট অ্যালাউ। আমরা তো একটা রাজনৈতিক দল, বাংলাদেশের জনসংখ্যার রাজনৈতিক দলের স্ট্যাটিস্টিক্সে আমরা তো ফেলনা কেউ না। তো সুতরাং আমরা তো নিঃসন্দেহে ওনারা যেমন চাচ্ছেন আমরা এটাকে বিরোধিতা করব। লাইন ইজ ভেরি ক্লিয়ার। আমরা কখনই বাংলাদেশে অলরেডি আপনি জনগণের পয়সায় প্রধান নির্বাচন কমিশন নিয়োগ করেছেন, 3 জন কমিশন নিয়োগ করেছেন সংস্কার না করেই। সংস্কার কারণ অলরেডি ইউ মিস 2 বোর্ডস, অলরেডি 2টা নৌকা মানে দিয়েছেন, আপনি পার করে দিয়েছেন উইদাউট সংস্কার। বিচার বিভাগে বিচারপতি নিয়োগ করার বেলায় আমাদের সংবিধানে ক্যাটেগরিক্যালি একটা সাজেশন আছে যে আপনি একটা আইন করার মধ্য দিয়ে আপনি মানে বিচারকদের যোগ্যতার ক্রাইটেরিয়া নির্ধারণ করবেন এবং বিচারক নিয়োগ দেবেন উইদাউট ইন্ট্রোডিউসিং এনি অর্ডিন্যান্স। যেহেতু আপনার পার্লামেন্টে আপনি অর্ডিন্যান্স করবেন, একটু দাঁড়ান। আপনি 13 জন বিচারক নিয়োগ করে ফেলেন। শেখ হাসিনা যে পদ্ধতির বিচারক নিয়োগ করছে আমি তো জানি এর মধ্যে মেনি অফ দেম বা সাম অফ দেম অথবা 2 জন হোয়াট এভার, তারা সবাই হয়তো প্রাজ্ঞ বিজ্ঞ। আপনার ক্রাইটেরিয়া একটাই যে 10 বছর আগে হাইকোর্টে এনরোলমেন্ট হয়েছে আপনি বিচারপতি হয়ে যাবেন। আপনি একজনের প্র্যাকটিস করেন না, কয়টা মামলা জিতেছেন বা কয়টা মামলা কন্টেস্ট করেছেন, কয়টা মামলা আপনার ডিএলআর রিপোর্টেড হয়েছে, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া। আপনি করলেন ফাইন। এরপর আপনি কি করলেন? আপনি নির্বাচন কমিশন গঠন করলেন ওই তথাকথিত সার্চ কমিটির নামে, সেম হাসিনা যেভাবে করছে। আপনি দুর্নীতি দমন কমিশন করলেন, সেম। আপনি তো অনেকগুলো সংস্কার না করি আপনি একের পর এক মানে করে যাচ্ছেন। দিস ইজ নট ফেয়ার। তো আপনি এগুলো আপনি ভাইটাল জায়গাগুলোতে লাইক অ্যান্টি কারাপশন কমিশন, লাইক নির্বাচন কমিশন, ভাইটাল জায়গা বিচারপতি নিয়োগ, এগুলো আপনি করছেন না। আপনি ওই ফ্যাসিস্ট বিচারকদেরকে এদেরকে দিয়ে আপনি বিচার করাবেন। ফ্যাসিস্ট আমাদের নিয়োগ কিন্তু বিচারকদের একটা প্রশ্ন করতে হবে যে আমি করতে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে যখন স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে সরিয়ে ফেলে দেওয়া হলো তখন তারা ভাবেনি, তাহলে আসলে বিকল্প কি ছিল তাদের সে সময় না সরানো? তাদেরকে গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়ে ফেলছে, আপনি রিভার্স করতে পারেন। আমার বক্তব্য এখন যদি আপনি অ্যাজ এ সিটিজেন যদি আপনি আমার কাছে রেকমেন্ডেশন চান, ইট ইজ নট মাই পার্টি অপিনিয়ন, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। আমি আমার পার্টির পজিশনটা আমি জানি না, মানে এটা নিয়ে আমাদের এখনো ডিসকাস হয়নি। আমি যেটা বলতে চাইছিলাম, সিন্স আপনার অলরেডি একটা চিফ ইলেকশন কমিশনার আছে, 3 জন কমিশন নিয়োগ করে ফেলেছেন যেভাবে করেন উইদাউট হ্যাভিং কনসালটেশন, অথবা নির্বাচন সংক্রান্ত তো একটা সংস্কার কমিশন তো হয়েছে, সেই সংস্কার কমিশন 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, সেই রিপোর্ট দেওয়ার আগে আপনি অলরেডি অনেকগুলো প্রসব করে ফেলেছেন। আচ্ছা, তো আপনি যেটা করতে পারেন, এই সময় ধানাই পানাই এই সমস্ত স্বৈরাচারের এলিমেন্টদেরকে পুনর্বাসন করার কোনো দরকার এবং উইল নট অ্যালাউ ইট অ্যাট অল। আপনি নতুন নির্বাচন দিয়ে দেন লোকাল গভর্নমেন্টে, আপনার তো কমিশন হয়ে গেছে অলরেডি। আপনি পতিত স্বৈরাচার কিনে টানাটানি করছেন কেন? ওই বর্জনীয় টানাটানি করার দরকারটা কি? ইটস এ বর্জ, ইটস ওয়েস্ট, দুর্গন্ধ ছড়ানো জিনিস এগুলো। এদের মধ্যে আমরা অনেককে দেখি নাই তারা রাজপথে কিভাবে বন্দুক চালাচালি করেছে। আপনি কে আমি কে ডিটারমাইন করার?
জাজমেন্ট দেওয়ার যে না উনি বন্দুক চালেন, উনি মানে সূরা কালাম দোয়া দরুদ পড়তেছিলেন তখন। জি, আপনার প্রশ্ন আমি আসাদুজ্জামান রিপনের সুতরাং প্রশ্নে আপনার কাছে আমি করতে বলি চাই যে যে আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসিত করতে চেষ্টা লোকাল করছেন। গভর্নমেন্টে এটা ইলেকশনটা একটা হচ্ছে অভিযোগ। সলিউশন। জি, আরেকটা অভিযোগ হচ্ছে এটা কিন্তু সত্যি যে অনেকেই এরকম স্থানীয় প্রশাসনে যারা প্রতিনিধি ছিলেন, আমি যে এখানকার বাসিন্দা মোহাম্মদপুর, সেখানে যিনি কাউন্সিলর ছিলেন তিনি নিজে গুলি চালিয়েছেন, এরকম কিন্তু মোস্ট অফ আছে। সেখানে যে আপনারা কিভাবে সুরাহা করবেন? মানে মোস্ট অফ দা যেহেতু ছিল হলো যারা কাউন্সিলর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে রিলেটেড যারা জনগণের উপরে গুলি চালিয়েছে, এই জন্য কিন্তু সবাইকে পদত্যাগ করানো হয়েছে নোটিশ জারির মাধ্যমে। এবং আমি আপনাকে একটা চিঠি যেটা আজকে ভাইরাল হয়েছে 16 নভেম্বর 2024 মির্জা ফখরুলের, সেখানে উনি স্পষ্টত বলেছেন 2021 সালে দেশের পৌরসভা সমূহের মেয়র নির্বাচনের লক্ষ্যে যে ভোট অনুষ্ঠিত হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবে বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ করে। শত বাধা ও কারচুপি সত্ত্বেও বিএনপির কিছু প্রার্থী উক্ত নির্বাচনে বিজয়ী হয়। এটা কোর্ট আমি মিডিয়ার সামনে আজকে দেখাইতে পারবো, এটা আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো আপনাদের অনেক কিছু ভাইরাল হওয়া মানে কি সেটা জেনুইন না? ওকে, না ওনারা যদি উনি দলীয় স্ট্যান্ডের বাইরে গিয়ে যদি এটা অপোজ করে সেটা আলাদা কথা। এটা দলীয় স্ট্যান্ড না, এটা আমাদের নির্বাচন বর্জন করে আমাদের স্ট্যান্ড। এখানে কিন্তু অগাস্ট মাসে কিন্তু বিএনপিও বলেছিল যে স্থানীয় সরকারদের যত জনপ্রতিনিধি আছে সবাইকে বাদ দিয়ে দিতে। যাই হোক, আপনারা আওয়ামী লীগের বাদ দিতেই বলছি, সেটা তো ঠিক আছে। এই পর্যন্ত আমরা যতগুলি স্টেপ নিয়েছিলাম, আমরা বরাবরই বলতেছি, উনিও একটা সত্য কথা বলেছে যে রাজনৈতিক দলগুলোর যে খেলা, সেখানে তো আওয়ামী লীগের পুনর্বাসন হবেই। সেই খেলাতে আমরা বলেছিলাম যারা জনগণের উপরে গুলি চালিয়েছে শুরু থেকেই আমরা বলে আসছি তাদেরকে আমরা চাই না, এবং সরকার এখানে একটা ব্যবস্থা নিয়েছিল, তাদেরকে কিন্তু পদত্যাগ করিয়েছে। কিন্তু যারা আওয়ামী লীগ তারা পালিয়ে গিয়েছে। কিন্তু যেই ব্যক্তি আওয়ামী লীগও না বিএনপিও না স্বতন্ত্রভাবে সে বিজয়ী হয়েছে বা বিজয়ী হয়নি, তাকে আপনি বাদ দিয়ে দিয়েছেন। ঠিক আছে, আপনি তাকে বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু সে একটা সিঙ্গেল এবং জেনারেল পিপল, তার জনসম্পৃক্ততা রয়েছে। সে এখন তো হাসিনার অধীনে ইলেক্টেড না, সে একটা আপনার মতন আমার মতন সিটিজেন। আপনি তার রাইটটা কেন কেড়ে নেবেন? মানে আপনি যদি একবারে বাদ দিয়ে দেন তারপরে তো আর তার কোনো রাইট থাকে না, মানে যদি এখন নির্বাচনকে নাল এন্ড ভয়েড করেন। না, এখন যেটা নিয়োগ হচ্ছে সেটা তো প্রশাসক আকারে নিয়োগ হচ্ছে। ফলত আগে কিন্তু রিপ্রেজেন্টেটিভ সহকারে একজন পৌর কাউন্সিলর, তাকে মেয়র বা আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিচ্ছেন, এখন কিন্তু প্রশাসন আকারে নিয়োগ হবে। এই প্রশাসকটা আপনি তাজওয়ার সাহেব হতে পারেন, আপনি রিপন সাহেব হতে পারেন, ঠিক আছে, আপনি হতে পারবেন না, আপনার হয়তো বা আমাদের ইয়াং জেনারেশন আসতেছে তারাই হবে। সো ফলত এই জায়গাটা থেকে আমি অথবা অন্য যে কোনো ইয়াং জেনারেশনে হতে পারে, কিন্তু এই বিষয়টা তো আমরা শুরু থেকে বলে আসতেছি ফেসিস্ট সরকারের কোনো অংশ হতে পারে না, এই জন্য তাদেরকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন। না, আমার যে মূল পয়েন্টটা, একজন সিটিজেন সে কোনো দলের না, সে হাসিনার অধীনে নির্বাচন করার কারণে আপনি সেটাকে বাদ দিয়ে দিয়েছেন, আমরা এটাকে স্যালুট জানিয়েছেন, কিন্তু সে বর্তমানে একজন জেনারেল সিটিজেন হিসাবে আপনার রাইটটা তার কোথায়? সে তো আমরা বলতেছি না যে আওয়ামী লীগ হিসাবে তাকে জেনারেল পিপল হিসাবে চিন্তা করেন। যে স্বতন্ত্র লোকটার আমরা কথা বলতেছি সে কোনো আওয়ামী লীগও না, বিএনপিও না, কোনো দলেরই না। ঠিক আছে, এই আপনার গতকালের বক্তব্যের আরেকটি অংশ খুবই আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছে। আপনি জানেন যে যাদেরকে নিয়ে আপনারা কালকে সমাবেশ করেছেন, স্থানীয় জনপ্রতিনিধি, তাদেরকে আপনাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তাকে সেটার প্রতি পূর্ণ সমর্থন দিতে আহ্বান জানিয়েছেন। এটা আসলে কেন, এবং এটা কি আসলে পতিত যে ফ্যাসিবাদী একটা ধারার এটা কন্টিনিউয়েশন কিনা? আপনি প্রথমেই একটা ভুল বিষয় বলেছেন। যারা হলো এখানে এসেছিল কেউ কিন্তু কাউন্সিলর নেই। কেউ কি বর্তমানে এখন কাউন্সিলর আছে? সাবেক কাউন্সিলর নতুন কাউন্সিলর হিসেবে নিয়োগই পাবেন। বিশেষ করে কেউ কি মেয়র আছে এখন? তাহলে মেয়রদের মধ্যে ডিরেক্টলি যারা হলো খুনের সাথে ইনভলভমেন্ট ছিল বা আওয়ামী লীগ, মেয়র মধ্যে কি বিএনপি ছিল নাকি ছিল না? ছিল। বিএনপি থেকে তাহলে তো বহিষ্কারের নোটিশ আসতো না। 12 সিটি কর্পোরেশনে যে নির্বাচন হয়েছে, 12 সিটি কর্পোরেশনের মধ্যে 11টা আওয়ামী লীগ, একটা হচ্ছে রংপুর, সেটা জাতীয় পার্টি, মানে জাতীয় পার্টি সিটি কর্পোরেশনের মেয়রের কথা আমি বলতেছি যে মানে সেটা তো আসলে আমি বলতে পারি যে নির্বাচনের মানটা কেমন ছিল না। পৌরসভা যারা মেয়র, জি শাহাদাত, তাহলে উনি কি ভিত্তিতে ওইখানে গিয়েছিল? বর্তমানে যে চিটাগংয়ের যিনি মেয়র আছেন বিএনপির, উনি কি ভিত্তিতে আছেন? আদালতের রায় আছেন। উনি আদালতের রায়টা কোন নির্বাচনের পক্ষে দিয়েছে? আদালতের রায়টা কোন নির্বাচনের পক্ষে দিয়েছে? হ্যাঁ, উনি যে ইলেকশনের মধ্যে দিয়ে এসেছেন, আদালতের রায়টা ছিল যে ওই ইলেকশনে উনি ভোট বেশি পেয়েছেন, কিন্তু আপনি তো ওই ইলেকশনকে বৈধতা দিচ্ছেন না। ওই ইলেকশনকে বৈধতা দেওয়া, তাহলে আপনি আদালতে গিয়েছেন কেন? এবং উনি কোন ভিত্তিতে মেয়র আছে এখন?
সেটা জবাব দেন, হ্যাঁ, আজকে স্টুডিওতে সবার সামনে হ্যাঁ, জবাব জবাব দেন। দেন। কোন সে- ভিত্তিতে সে শাহাদাত জবাব তাহলে দিচ্ছি। মেয়র আছে কারণ এবং ওই- কোন ভিত্তিতে তিনি ওই- গিয়েছিলেন এবং পদ এবার পুনর্বহাল হওয়ার লোক, চেষ্টা শাহাদাত করছেন যেই নির্বাচনে- এবং আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে শাহাদত যে নির্বাচনে শাহাদাত গিয়েছেন, কিভাবে আমি মেয়র শাহাদত হয়? যে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচনে তিনি অবশ্যই দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন নাই। দলের মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন, ধানের শেষ প্রতীকী তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ঠিক আছে। কিন্তু তাকে নির্বাচনে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে এবং এটার ব্যাপারে তখনই তিনি মামলা করেছেন। সেই মামলার রায়টা আসলো এখন, সেটার ভিত্তিতে তিনি 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 মানে আবার ইনস্টেড হয়েছে। তো সেই নির্বাচনে এবং অংশগ্রহণ করেছিলেন। সরকার যদি মনে করে, কথার কথা, অতীতে বহুবার সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে অনেক নির্বাচিত মেয়রকে ক্ষমতাচ্যুত করেছে। সরকার যদি মনে করে যে ঠিক আছে শাহাদতকেও তারা প্রজ্ঞাপনের মাধ্যমে তারা সরিয়ে দেবেন, দিতে পারেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট আমার বক্তব্য হচ্ছে, আমি কে যে এ অন্যায় করেনি আমি সার্টিফিকেট দেওয়ার? আমি কে? এই 5,000 লোকের সার্টিফিকেট দেওয়া কি জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব? যে এর মধ্যে 1300 লোক ভালো, এরা বন্দুক ধরে না, এটা কি তাদের দায়িত্ব? এই দায়িত্বটা তাদের কে দিল? কে দিল? তাকে তাদের বলতে হবে তো, তারা কে? হ্যাঁ, সেই বিষয়ে আমরা তারা জি, কে? আমি তারা উত্তর তারা এই শুনবো। দায়িত্বটা কোথায় পেল? সেই আপনাদেরকে বিষয়ে- দায়িত্ব দিল। আমার জন্য বিষয়ে- খুব সহজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনারা হ্যাঁ। একজন একজনকে প্রশ্ন হ্যাঁ, করছেন। সেটা 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 ভালো হচ্ছে। সেটাই স্পষ্টতই বলি। আমরা তো গত 15 বছর আমরা বা 2 মিনিট গত- 2 মিনিট করে হ্যাঁ, শুনবো, গত আমরা শেষ 15 পর্যায়ে। বছর ধরে জনগণের সাথে মিশছি আসছি। তো সেখানে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তো বিএনপি তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে, হি ইজ নট দ্য আওয়ামী লীগ অর শি ইজ নট দ্য আওয়ামী লীগ। জামায়াতের অনেক প্রার্থী ছিল, জামায়াতের অনেক উপজেলা চেয়ারম্যান ছিল এবং সেটা প্রকাশিত হয়েছিল। আমি সিঙ্গেল একটা উপজেলা চেয়ারম্যান, নূর মোহাম্মদ একজন ছিল জামাতের, উনি প্রকাশ্যে এখনও স্পিচ দিয়ে বেড়াচ্ছে, জামাতের পক্ষে কথা বলছে, এরকম অসংখ্য মানুষ ছিল। সো এটা আমাদের বাংলাদেশটা খুব ছোট জায়গা, এখানে অনেক মানুষ ছিল। শাহাদাত কি আওয়ামী লীগ না বিএনপি ছিল, এটার জন্য কি জনগণের আদালতে কোনো সার্টিফিকেট দরকার? ইজ এ নন ফেস। এরকম না, না, সে অসংখ্য মার্কায় জিতেছে সে, ওটা তো সে নন ফেস, সে তো এইসব স্বতন্ত্র দাঁড়ায় নাই, এমন কিন্তু বিএনপি অসংখ্য। লোকজন দাঁড়িয়েছে। এই জন্যই আমি বলেছি, হয়তো আপনি বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুলের যে চিঠিটা মিস করেছেন, দলীয় খোঁজ খবর রাখলে হয়তো আপনি চিঠিটা পেতেন। সেখানে স্পষ্টত লেখা আছে 21 সালের যে ইলেকশনে 19 জন মেয়রের জন্য উনি সুপারিশ করেছেন তাদের যাতে রিইনস্টেটেড করা হয়ে থাকে। অন হোয়াট বেসিস উনি এটা বলেছেন? এটা তো গোপনে গোপনে হলো গিয়ে আতাত করা, অথবা সেখানে গিয়ে হলো কার সাথে আপনার- আতাত করা? সেটা কার সাথে আতাত করা আপনারাই বলুন। না, আপনি বলেন, চিঠিটা তাহলে- কাকে লিখেছেন? আপনি চিঠি না, চিঠিটা কাকে লিখেছেন? আপনি কি চিঠি সম্পর্কে জানেন নাকি জানেন না, না, না? চিঠিটা কাকে, আপনি আপনার ভাষায় বলেন না, চিঠি আপনি একটা বারবার চিঠিটাকে এটা কাকে অ্যাড্রেস করা? চিঠিটা হলো আজকে যখন না, কাকে অ্যাড্রেস করা চিঠি? আমি সেটা- আই ওয়ান্ট টু নো হ্যাঁ, এই সেটা আমি চিঠিটা বলছি। কাকে অ্যাড্রেস করেছে? চিঠিটা যখন বিভিন্ন জায়গায় গিয়েছে, আপনি চিঠিটা পড়েন না। আপনি বলেন না, চিঠিটা কাকে অ্যাড্রেস করেছে? আপনাদের সকল উত্তর আমাদেরকে দিতে হয়। আপনারা বলেন যে আপনাদের না, না, আপনাদের এই দায়িত্ব সকল আপনি নেন নাই তো, আপনাদের এই সকল দায়িত্ব আপনাকে কেউ দেয়ও নাই। আপনাদের সকল উত্তর আমাদের দিতে না, হয়। না, আপনি ভোট ঠিক আছে, face আমি করেন, স্পষ্টত আপনি করছি। ভোট face করেন, করে তারপর দায়িত্ব নেন। আজকে ফেসবুকে যে চিঠিটা এসেছে সেটা হলো উনি 19 জন মেয়রের জন্য, পৌরসভা প্রশাসকের যে 19 জনের জন্য হলো তালিকা পাঠিয়েছেন এবং একজন দলীয় ভাইস চেয়ারম্যান হিসেবে আপনি সেই 19 জন না, না, বা এই চিঠিটা কাকে অ্যাড্রেসটা আপনি কাকে তাহলে করেছেন? বলেন যে এই চিঠি কি না, না, কাকে আপনি বলেন না কাকে অ্যাড্রেস আপনি করেছে? বলেন এই চিঠি কি আসল নাকি নকল, দেন আমি বলবো। না, আপনি বলতে পারেন, আপনি আপনি বারবার বলেন, চিঠিটা আপনি বলতে পারেন এই চিঠিটা কাকে চিঠিটা অ্যাড্রেস কি করেছেন? আসল উনি নাকি যার নকল? সাথে চিঠি অ্যাড্রেস করেছেন তাহলে তার সাথে আতাতের প্রশ্ন যদি এসে থাকে, এটা কি আগের সরকারকে না, বলছেন না বর্তমান আপনাদের সরকারকে? প্রশ্নটা আপনাদের আপনি দলের বললেন, মধ্যে, আমি তো করি আপনি নাই। মহাসচিব একটা কাজ করে আপনি জানেন না, হ্যাঁ। যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে না। এটা কেমন ডেমোক্রেসি একটা দলে? কেন? আমরা তো এই সিস্টেমগুলোর বিরোধিতা করে আরে আসছি। আপনারা কারা সেটা বলেন না। আমরা কারা সেটা তো আমরা সময় উত্তর দিব, যখন সেটা আমরা তখন ব্যালট বলবেন, রেভলিউশন এখন কেন করব। বলতেছেন? কিন্তু যখন সময় উত্তর আপনি বলেন, আপনি কে? আপনাদের যে সময়গুলো পুরিয়ে আপনি তো আসছে, আপনি তো পার্টি না, আপনি বলেন আপনার বারবার বলছেন আমরা। ওকে, আপনি এই কথা আমরা বলেন, কারা? দেন আমি আমি শেষ 1 মিনিট শেষ এই প্রশ্ন আপনারা আমার। কারা? না, আচ্ছা, সেটার শাহাদাত জন্যই আমরা যদি- বলছি আমরা কারা, সেটা সেটা স্পষ্ট করেন জনগণের কাছে। শেষ 1 মিনিট আছে। 5 30 তারিখে সেকেন্ড, 30 হয়তো সেকেন্ড, please। রুমে ছিলেন, ঘুমিয়েছিলেন, এই জন্য আমরা কারা আমাদেরকে চেনেন না। না, আপনি- আপনারা 3 তারিখে রুমের ভিতরে ঘুমেছিলেন, সেই জন্য আপনারা জানেন না আমরা কারা। আপনারা জানেন না বাড্ডার ব্রিজে কতগুলা লাশ পড়েছিল, এই জন্য আপনারা জানেন না। আপনারা জানেন না আমরা মিরপুরে খুব কি ভালো করে- হয়েছিল, আমরা আপনারা খুব ভালো জানেন না। করে না 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 না, জানি, because আপনারা বাংলাদেশের major আপনারা political জানেন না, party আমরা। আপনারা জানেন না আপনারা major political party। যাত্রাবাড়িতে কি সমাবেশ করে হয়েছিল, দেখেন না। কতগুলো রাস্তায় শহীদ আসেন, হয়েছিল সেই রাজনীতি সংখ্যাটাও করেন, বলতে পারবেন এবং না। আওয়ামী লীগের উপর নির্ভর আপনারা করতে জানেন হচ্ছে না আপনাদের এই কারণে। কুমিল্লাতে কি হয়েছিল, হ্যাঁ। আপনারা জানেন এই না জন্যই তো প্রকৃত সিলেটে কি স্বৈরাচারকে হয়েছিল, নিয়ে আপনারা রাজনীতি আপনারা করার জানেন ইচ্ছা না হচ্ছে চিটংয়ে কি এখন। হয়েছিল।
হয়েছিল, don't know, you don't have অসংখ্য that support. মানুষের চোখগুলো কেড়ে নেওয়া হয়েছিল। সেগুলো- ওই সেগুলো মানুষগুলো সাধারণ যখন জনগণ, চোখের চিকিৎসা শেষে আসবে বলবে আমরা কারা, আমরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। আমরা হলাম তারা যারা বেগম জিয়ার জীবন 15 ইয়ার্সে যারা আপনারা মুক্ত করতে পারেন নাই, আমরা তারা যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি, আমরা তারা যেখানে হলো আমাদের কারণে আপনার ভাইস অ্যাক্টিং চেয়ারম্যান হলো তার মামলাগুলো উঠে, আমরা তারা যার কারণে হলো আমরা তারা আমরা তারা আমরা তারা অসংখ্য ধন্যবাদ। আলোচনা চলতেই থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।